ওকে। সো আমরা বায়োইনফরমেটিক্স বেস ক্যাড কোর্সের ফার্স্ট সেশন শুরু করতে যাচ্ছি। ক্যাড কোর্সের ওকে। আমরা হচ্ছে বায়োইনফরমেটিক্স অ্যান্ড অ্যাডভান্স নেটওয়ার্ক ফার্মাকোলজি না গিয়ে আমরা ক্যাড কোর্সটা দিয়ে শুরু করছি, যেহেতু এটা দুইটা পার্ট আছে। সো এই পার্টে আমরা কি কি ধরনের কোর্স ম্যাটেরিয়ালস প্লাস কি কি ধরনের টপিকস গুলো কভার করব। সো আমরা ড্রাগ ডিজাইনিং থেকে শুরু করব, যে ড্রাগ ডিজাইনিংটা কি, ড্রাগ ডিজাইনিংটা কিভাবে হয়, কিভাবে কাজ করে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে, এবং আদার্স যেই প্রসেস গুলো কেন আমরা কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইনিং কেন, হ্যাঁ। So, and conventional drug designing, computer-aided drug designing, then types of computer-aided drug designing, especially the structure-based computer-aided drug designing, and ligand-based drug design. Okay. So, what are the history behind this drug discovery pipeline? আমরা যদি আহ, আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে বা আমাদের সাবকন্টিনেন্ট পার্সপেক্টিভের কথা চিন্তা করি, তাহলে আজ আজ থেকে 50 বা 100 বছর আগেও আমরা অনেককে দেখেছি যে আহ, ঝাড়ফুঁক, কবিরাজ, বিভিন্ন গাছের বাকল, তার পাতা, কোনো গাছের বীজ, আহ, এইগুলা থেকে আমরা কিউরনেসটাকে নেওয়ার চেষ্টা করেছি। সো দ্যাটস ওয়াই মোটামুটি বলা যায় যে প্রি সিভিলাইজেশন বা সিভিলাইজেশনের শুরু থেকেই আমাদের সাথে নেচার বা নেচার রিলেটেড যেই কিউরনেসটা সেটা জড়িত। So the history of drug discovery is long and complex. So dating back to the earliest day of human civilization, early drugs were derived from plants, animals, and minerals, and were often used for spiritual or religious purposes. Okay, but আমরা যখন ডে বাই ডে আমাদের সিভিলাইজেশনটা মডার্নাইজ হচ্ছিল, লাইক ইন দ্য 19th century the scientific study of drug begin to take shape। কিভাবে scientists begin to isolate the active ingredient from the plants and animals and to synthesize new compounds with desired therapeutic properties। For example, uh, আপনারা ম্যাক্সিমামই জাম গাছ বা জাম গাছের উপকারিতা বা অর্জুন, অশোক, এই ধরনের গাছগুলোর উপকারিতা সম্পর্কে জেনে থাকবেন অ্যাজ এ ফার্মেসি ব্যাকগ্রাউন্ডেড স্টুডেন্ট অর এইরকম। সো এই যে প্ল্যান্ট গুলো আছে, তো সায়েন্টিস্টরা যখন দেখলো যে আচ্ছা এই প্ল্যান্ট গুলা খেলে, যেহেতু এই প্ল্যান্টের কোনো না কোনো একটা অংশ খেলে যেহেতু এই রোগটা সমাধান হচ্ছে, তাহলে এর মধ্যে নিশ্চয়ই কোনো এমন কোনো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা হচ্ছে অ্যাক্টিভ বা বায়োলজিক্যালি অ্যাক্টিভ, এবং সে ওই পার্টিকুলার ইনগ্রিডিয়েন্টটা বা পার্টিকুলার কম্পোনেন্টটা রেসপন্সিবল ফর দ্য কিওরনেস অফ দ্য ডিজিজ। দ্যাটস ওয়াই these scientists began to isolate this component from the plant extraction. And this led to the development of many new drugs like aspirin, morphine, and penicillin. So, in the 20th century, the field of drug discovery accelerated rapidly. How? Like new technologies, for example, X-rays and computational modeling or computer modeling, allowing scientists to better understand the structure and function of proteins. For example, এক্স রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে আমরা হচ্ছে প্রোটিন স্ট্রাকচারের যে কোয়ালিটিটা ইনহ্যান্স করা যায়, বা প্রোটিন স্ট্রাকচারের যে প্রেডিকশনটা সেটা বেটার ওয়েতে প্রেডিক্ট করা যায়। অ্যান্ড কম্পিউটেশনাল মডেলিং বা কম্পিউটার মডেলিং এই স্টাডিগুলোকে আরো র্যাপিডলি করার জন্য এক্সিলারেট করে কাজগুলা, হচ্ছে চিন্তা ভাবনাগুলোকে। এর মাধ্যমে সায়েন্টিস্টরা বায়োলজিক্যাল টার্গেট বা বায়োলজিক্যাল প্রোটিন বা বায়োলজিক্যাল টার্গেট প্রোটিন সম্পর্কে স্টাডি করতে হেল্প পায়। সো দিস লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ক্লাস অফ ড্রাগস ইনক্লুডিং স্ট্যাটিনস, অ্যান্টিডিপ্রেসেন্ট অ্যান্ড সাম আদার্স। দো বর্তমানে ড্রাগ ডিসকভারি টাও কাইন্ড অফ একটা লং প্রসেসও আছে আবার একটা শর্ট প্রসেসও আছে, এক্সপেন্সিভ, যদিও দুইটা প্রসেসই এক্সপেন্সিভ। সো
আমরা যদি হচ্ছে যে এক্সপেরিমেন্টালি আগাইতে থাকি সেটাও এক্সপেন্সিভ, আমরা যদি হচ্ছে কম্পিটিশনালি আগাইতে থাকি দেন সো আমরা যেটাই করি না কেন, আমাদের প্রত্যেকটা ওয়েতেই আমাদেরকে এক্সপেরিমেন্টালি বা হচ্ছে হিউম্যান ট্রায়াল হোয়াট এভার এইগুলা প্রয়োজন আছে। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কনভেনশনাল ড্রাগ ডিজাইনিং এ। তো আমরা ফিরে যাই যে কনভেনশনাল ড্রাগ ডিজাইনিংটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। যে ফার্স্টে কনভেনশনাল ড্রাগ ডিজাইনিং বা হচ্ছে সনাতন পদ্ধতিতে আসলে কি করা হয়। সনাতন পদ্ধতিতে আমাদের ফার্স্ট সিমটমস গুলা দেখে আইডেন্টিফাই করতে হবে যে ডিজিজটা কি। ওকে, সো উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডিজিজ। Okay, so after identifying your disease, you have to identify or you have to isolate the disease causing protein or disease causing gene. So এই যে ডিজিজ কজিং প্রোটিন আর ডিজিজ কজিং জিন, যে কোন প্রোটিন বা কোন জিনের মিউটেশনের কারণে এই পার্টিকুলার ডিজিজটা হচ্ছে। ফর এক্সাম্পল ডায়াবেটিক্স কেন হয়, ডায়াবেটিক্সটা যদিও এখন বেশ কিছু স্টাডি বাংলাদেশে আহ, যদিও হচ্ছে না, বাট বাইরের বেশ কিছু কান্ট্রিতে জেনেটিক্যালি মিউটেশন করে পরবর্তী প্রজন্ম থেকে ডিএনএ জেনেটিক মিউটেশনের মধ্যে পরবর্তী প্রজন্ম থেকে এই যে ডায়াবেটিক্স এই রিস্কটাকে রিডিউস করা হচ্ছে, এইরকম রিসার্চ গুলা চলতেছে। ওইগুলা হচ্ছে আরো আপডেটেড বায়োইনফরমেটিক্স রিলেটেড, যেমন আমরা ওইখানে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং টাইপ কাজগুলা অ্যাপ্লাই করা হয়। বাট আমাদের কান্ট্রিতে এই কাজগুলো এখন অনেক নতুন, কারণ আমরা জানি যে আমরা অন্যান্য কান্ট্রি থেকে মোটামুটি 15 থেকে 20 বছর পিছিয়ে রিসার্চ করি। সো প্রোটিনটা আইসোলেট করার পরে এখন ইউ হ্যাভ টু ফাইন্ড এ ইফেক্টিভ ড্রাগ এগেইনস্ট ইউর ডিজিজ প্রোটিন। সো এইটা মোটামুটি একটা লেন্দি প্রসেস যে আপনি কিভাবে বুঝবেন যে এই ড্রাগটা ইফেক্টিভ। সো আপনাকে ট্রায়াল অ্যান্ড ইররের মাধ্যমে গেস করতে হবে। ওকে, ওর এইরকম হইতে পারে যে ডিজিজটা আইডেন্টিফাই করলেন, ডিজিজটা আইডেন্টিফাই করার পরে দেখলেন যে এর সিমটমস গুলা কিছুটা জ্বরের সাথে মিক্স করছে, কিছুটা সর্দির সাথে মিক্স করছে, কিছুটা ব্যথা আছে। সো আমরা ইউজুয়ালি কিছু প্ল্যান্ট বা ন্যাচারাল মেডিসিন প্রপার্টি সম্পর্কে জানি বা কিছু ড্রাগের প্রপার্টি সম্পর্কে জানি। লাইক আমরা যদি বলি যে প্যারাসিটামল প্যারাসিটামল এই সবগুলার কাজই করে। সো আমরা প্যারাসিটামলকে ট্রায়াল করতে পারি। আর আমরা যদি নিউ ড্রাগ খোঁজার চেষ্টা করি কোনো সোর্স থেকে, পার্টিকুলার সোর্স থেকে, দেন উই হ্যাভ টু ট্রায়াল ইট ফার্স্ট। সো এটা একটা লং প্রসেস হুইচ টেক্স অলমোস্ট 2 to 5 years অর মোর দ্যান 5 years। অ্যান্ড দেন এইটা যখন হয়ে যায় তখন প্রি ক্লিনিক্যাল টেস্টিং আসে ইন ভিভো ইন ভিট্রোর মাধ্যমে। ওকে, আর মাইস মডেলে অ্যাপ্লাই করা হয়। যখন প্রিক্লিনিক্যাল টেস্টিংটা মোটামুটি কমপ্লিট হয় তখন ওকে, যখন ভালো একটা সাকসেস রেট পাওয়া যায় মোর দেন 85% টু 95 90% এইরকম রেট যখন পাই সাকসেস রেট, তখন তারা এটা ফর্মুলেশন করে। স্কেল আপ করার পর ফর্মুলেশন করা হয়, ফর্মুলেশন করা হইলে সেটা হিউম্যান ট্রায়াল। সো হিউম্যান ট্রায়ালটা মূলত অনেক বেশি সময় নেয় অ্যাপ্রুভালের জন্য। সো হিউম্যান ট্রায়ালের ক্ষেত্রে দেখতে হয় আগে আপনার পেশেন্টকে রেডি করতে হয়, দেন হচ্ছে সেটার কেস স্টাডি করতে হয়। এই জন্য এই সময়টা লাগে। সো ফাইনালি আপনি যদি হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাপ্রুভ হয়ে যায় কোনো ড্রাগ, সেই ড্রাগটা প্রয়োজন হয় হচ্ছে আমাদের এফডি অ্যাপ্রুভালের জন্য। ওকে, আর একটু পয়েন্ট এটা নিই, এফডি অ্যাপ্রুভালের জন্য। সো এই যে টোটাল যে প্রসেসটা, কনভেনশনাল ড্রাগ ডিজাইনিং প্রসেস রিকোয়ার্স অ্যাপ্রক্সিমেটলি 15 to 25 years. ওকে, অ্যান্ড হোয়াট আর দ্য মেজর লিমিটেশন? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিমিটেশন হচ্ছে এনভায়রনমেন্ট একটা কজ আছে। এরপরে হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে অ্যানিমাল অ্যান্ড হিউম্যান মডেল এখানে ইউজ করা হয় অ্যাজ এ মডেল হিসেবে। And traditional experimentation only relies on the in vivo and in vitro study. And এই যে ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট গুলো আমরা করে থাকি, এই অ্যাসেসমেন্টের ফলে আমরা লটস অফ কেমিক্যাল আমাদের এনভায়রনমেন্টে আমরা ওয়েস্ট করে থাকি, যেটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না। So, এবং অবভিয়াসলি কেমিক্যাল গুলো অনেক কস্টলি হয়, টাইম কনজিউমিং। তো আমরা দেখলামই যে একটা ওষুধের যেই মোটামুটি সময় 10 থেকে 25 বছর বা 15 থেকে 25 বছর সময় লাগছে। সো ইটস ভেরি টাইম কনজিউমিং।
তাহলে এই লিমিটেশনটাকে কিভাবে সলভ করা গেল কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনিং এর মাধ্যমে? কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনিং তাহলে কি হেল্প করলো যেটার মাধ্যমে আমরা খুব সহজে এই কাজগুলো করতে পারি? সো মোস্ট কমন হইতেছে যে আপনাকে ডিজিজটা আইডেন্টিফাই করতেই হবে দুই পদ্ধতিতেই। কিন্তু এই যে প্রোটিন আইসোলেশনটা, এটা ইনভিভো ইনভিট্রো বা ল্যাব বেজে প্রোটিন আইসোলেশন করা, কনভেনশনাল দেন সেইটার প্রোটিন স্ট্রাকচারটাকে ডেভেলপ করা, রাইট? তো এইটা করা হয় না, এইটা হচ্ছে আমরা জেনোমিক্স, প্রোটিওমিক্স, বায়োফার্মাসিউটিক্যালস কেমিস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি রিলেটেড যেই আমাদের রিসার্চ ফিল্ড গুলো আছে, কাজগুলো আছে। তো আমরা জেনোমিক্স প্রোটিওমিক্স নিয়ে নেক্সট আমাদের সেশন গুলাতে আমরা শুরু করব। যখন বর্ণর সাথে আপনাদের সেশন গুলো শুরু হবে, তখন আমরা জেনোমিক্স ট্রান্সক্রিপ্টোমিক্স থেকে কিভাবে প্রোটিন আইসোলেশন করা হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিপ আলোচনা করব। So, যখন আমরা আইডেন্টিফাই করলাম একটা টার্গেট প্রোটিন একটা ডিজিজ থেকে খুব সহজেই উইথ দ্য হেল্প অফ কম্পিটিশনাল স্টাডি, দেন এখন আমাদের পালা হচ্ছে এর এগেইনস্টে ড্রাগ সার্চ করা। সো আপনি কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রির মাধ্যমে খুবই র্যাপিডলি একটা লার্জ কোয়ান্টিটি ড্রাগ স্ট্রাকচার প্রডিউস করতে পারতেছেন। দ্যাটস ওয়াই কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি বলতেছে যে র্যাপিডলি প্রডিউসিং ভাস্ট নাম্বার অফ কম্পাউন্ডস। সো আপনি এই কম্পাউন্ডস গুলাকে হাই থেরাপিউটিক স্ক্রিনিং এর মাধ্যমে স্ক্রিনিং করতে পারেন। কিভাবে স্ক্রিনিং করতে পারেন? এখানে ট্রায়াল অ্যান্ড ইরর হবে না, হ্যাঁ। সো আপনি একটা প্রোটিনের এগেইনস্টে আপনি থাউজেন্ড অফ কম্পাউন্ডস বা মিলিয়ন অফ কম্পাউন্ডসকে, এখন মিলিয়ন অফ কম্পাউন্ডসকেও একই সাথে স্ক্রিনিং করা যায়। সো ফার্স্টে আমাদের কাছে 10,000 কম্পাউন্ড আছে। সো আমরা 10,000 কম্পাউন্ডকে স্ক্রিনিং করাতে চাই ডায়াবেটিক্স এর একটা কোনো একটা টার্গেট প্রোটিনের এগেনস্টে, যে ওকে আমরা দেখতে চাই যে এই টার্গেট প্রোটিনের এগেনস্টে এইগুলা হইতেছে যে কেমন প্রপার্টি শো করে। সো দেন আমরা হচ্ছে স্ক্রিনিং করলাম। স্ক্রিনিং করে দেখলাম যে না, টপ 10টা কম্পাউন্ড কত স্কোর করতেছে, সেই 10টাকে নিলাম, হ্যাঁ। সো ওইটাই হচ্ছে যে হাইড্রোপিড স্ক্রিনিং করার পরে হচ্ছে আমরা ভার্চুয়াল স্ক্রিনিং আসি ইউজিং এ কম্পিউটার টু প্রেডিক্ট activity like molecular docking. ওকে, সো আফটার দ্যাট আপনি একটা ড্রাগ পেয়ে গেলেন। ড্রাগ পেয়ে যাওয়ার পরে আপনি হচ্ছে ইন ভিট্রো এবং ইন সিলিকো অ্যাডমি মডেলস, ফর এক্সাম্পল, আপনি যখন ভার্চুয়াল স্ক্রিনিং শেষ হয়ে গেল, ওকে, ভার্চুয়াল স্ক্রিনিং শেষ হয়ে গেলে আপনার কম্পাউন্ড গুলো নিলেন, আপনার কম্পাউন্ড গুলোর টক্সিসিটি অ্যানালাইসিস করতে হবে। আদার্স যে স্টাডি গুলা, প্রিক্লিনিক্যাল টেস্টিং, ইন ভিভো ইন ভিট্রো অ্যানালাইসিস গুলো করে দেখতে হবে। সো এই যে আপনি 10,000 কম্পাউন্ডকে ট্রায়াল অ্যান্ড ইরোরের মাধ্যমে মাধ্যমে করার জায়গায় আপনি মিলিয়ন অফ কম্পাউন্ড বা থাউজেন্ড অফ কম্পাউন্ডকে এট এ টাইম উইদিন ভেরি ফিউ সেকেন্ড আর মিনিট, যদি আপনার কম্পিউটারের প্রসেসরের উপর ডিপেন্ড করে অনেক কিছু। সো খুবই কম সময়ে, একদমই কম সময়ে আমরা মিলিয়ন মিলিয়ন কম্পাউন্ডকে স্ক্রিনিং করে সেখান থেকে শর্ট করে নিয়ে আসলাম 10টা, 12টা, 15টায়। দেন আমরা ওই 10টার টেস্ট করি। সেই টেস্ট পরবর্তীতে আমরা রেজাল্ট হিসেবে সেখান থেকে একটা বা দুইটা কতটুকু যায় সেইটা আমরা দেখতে পারি। So, computer-aided drug design is nothing. Computer-aided drug design is a multidisciplinary approach that uses computational methods to predict the properties of potential drugs. লাইক আপনার এই ড্রাগ কম্পাউন্ডের কি ধরনের প্রপার্টিস আছে সেই প্রপার্টিসটা স্টাডি করতে যেই কম্পিউটেশনাল মেথডস প্লাস টুলস প্লাস অ্যালগোরিদমস ইউজ করা হয় সেইগুলো সম্পর্কে যেই ফিল্ড আলোচনা করা, সেটা একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড। ফর এক্সাম্পল, এইখানে কেমিস্ট্রি অ্যাপ্লাই হবে, এইখানে ম্যাথমেটিক্স আছে, কারণ এখানে আমরা অ্যালগোরিদম বায়োইনফরমেটিক্স এর কথা বলছি, প্রোগ্রামিং এর কথা বলছি। সো এখানে হচ্ছে বায়োফিজিক্স আছে, এইখানে জেনেটিক্স আছে, এখানে বায়োকেমিস্ট্রি আছে, ফার্মেসি আছে, স্ট্যাটিস্টিক্স আছে। সো দ্যাটস ওয়াই এটাকে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ফিল্ড বলা হয়। So it utilizes a range of computational tools, algorithms, and simulation to predict and analyze the interaction between drugs and their target biomolecules. আমাদের আমাদের ক্ষেত্রে হয় কি, আমাদের এই এজে বা আপনাদেরকে আমরা যেটা শেখাই, আমরা জাস্ট ইউটিলাইজেশনটা শেখাই যে ওয়েট আমরা এই অ্যালগোরিদমটা, এই টুলসটা, বাট আমরা কিন্তু কোনো কম্পিটিশনাল টুলস ও অ্যালগোরিদম ডেভেলপ করি না। কারণ কি? কারণ এইগুলো ডেভেলপ করতে অনেক সময়ের প্রয়োজন এবং অনেক শ্রমের প্রয়োজন, অনেক জানাশোনার প্রয়োজন। আর এই ধরনের রিসার্চে যদি আমরা কাউকে ইনভলভ করি, স্পেশালি স্টুডেন্ট ফ্রম আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট, তারা হচ্ছে খুবই দ্রুত ফার্স্টেড হয়ে যাবে।
দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি করি, ইউটিলাইজেশনটা শিখি যে ও ওকে, সো লেটস স্টার্ট উইথ দ্য ইউটিলাইজেশন. So why competitive drug design is so much valuable for us or for some pharmaceutical industry? Because it reduces the time. আমরা দেখতে পাইলাম যে কত কম সময়ে সে থাউজেন্ডস অফ কম্পাউন্ড স্ট্রাকচার সে বিল্ড করতে পারে এবং এট এ টাইম সেগুলোকে স্ক্রিনিং করে শর্ট লিস্ট করতে পারে। সো রিডিউস দ্য কস্ট অবভিয়াসলি, কজ আমরা 1,000 মলিকুল বা 10,000 মলিকুলের জায়গায় মাত্র 10টা মলিকুল বা 10টা কম্পাউন্ডকে টার্গেট করতেছি। সো এখানে আমার কেমিক্যাল এবং সময় দুইটাই হচ্ছে কি বেঁচে যাচ্ছে। সো রিডিউস দ্য কেমিক্যালস অ্যান্ড ফ্যাসিলিটেট লিড অপটিমাইজেশন. সো হোয়াট ইজ লিড অপটিমাইজেশন? লিড অপটিমাইজেশন মিনস, ওকে, আপনি লাস্ট পর্যন্ত গিয়ে দেখতেছেন যে আপনি এক্সপেরিমেন্টালি করতে করতে আপনি 10টা থেকে এক্সপেরিমেন্টালি করছেন, এক্সপেরিমেন্টালি স্টাডি করে লাস্টে একটা নিয়ে দেখতেছেন যে আল্লাহ এটার হইতেছে আপনার কি ফাংশনালিটি, এইটার অ্যাক্টিভিটি আপনি পাচ্ছেন না। সো আর এই লিড অপটিমাইজেশন বলতে কি বোঝায়? লিড অপটিমাইজেশন বলতে বোঝায় যে কম্পিটিশনে যখন আপনি 10টাই ট্রাই করতেছেন, 10টাকে আগে কম্পিটিশনালি দেখলেন, সো এইটা আপনার চান্সটাকে ইমপ্রুভ করতেছে, আপনার লিড বা লিড কম্পাউন্ড যেটা সেইটার চান্সটাকে ইমপ্রুভ করতেছে, এনহেন্স করতেছে। সো এটাকে অপটিমাইজ করা বলা হয়। মূলত কম্পিটিশনাল ম্যাথোডোলজিতে বা ড্রাগ ডিজাইনিং এ অ্যাপ্রোচে এরা দুই প্রকার: লিগ্যান্ড বেসড ড্রাগ ডিজাইন, স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন। সো স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন এবং লিগ্যান্ড বেসড ড্রাগ ডিজাইন সম্পর্কে বুঝতে আমরা একটু একটু ডিপে দেখি কি অবস্থা। ওকে, আমরা এইখান থেকে একটু আলোচনা করি। সম্ভবত এখানে স্লাইড গুলো নেই। ওয়েট, সো স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনে বেসিক্যালি রিসিপ্টর বা টার্গেট প্রোটিনের যে স্ট্রাকচার সেটার উপরে ভরসা করা হয় বেশি, সেটার উপরে ডিপেন্ডেন্ট। আর লিগ্যান্ড বেসে হয় যে লিগ্যান্ড আপনার কাছে আপনি চুজ করে রাখছেন যে আপনি কোন লিগ্যান্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো এবং ইউ নো দ্য প্রপার্টিস অফ ইউর লিগ্যান্ড। ফর এক্সাম্পল, আপনি এটার ক্যান্সার সেলে অ্যাপ্লাই করে দেখেছেন যে পার্টিকুলার কোন ক্যান্সার সেলে অ্যাপ্লাই করে দেখেছেন যে তার সেই ক্যান্সারের এগেনস্ট অ্যাক্টিভিটিটা কেমন। অ্যান্ড আফটার দ্যাট আপনি কম্পিটিশনাল ম্যাথোডোলজিতেও আসতেছেন, আহ, যে ওই লিগ্যান্ড পার্টিকুলারলি আপনি ক্যান্সারের জন্য ট্রাই করতেছেন, এরকমটা হইতে পারে। সো লিগ্যান্ড বেস টোটালি ডিপেন্ড করা হচ্ছে লিগ্যান্ডের প্রপার্টিস উপরে। সো এইখানে লিগ্যান্ড প্রপার্টিসটা নোন, আর স্ট্রাকচার বেসে প্রোটিন স্ট্রাকচার প্রপার্টিসটা নোন হইতে হয় যে ঠিক আছে, এর ফাংশনালিটি অ্যাভেলেবল আছে কিনা, তার স্ট্রাকচার অ্যাভেলেবল আছে কিনা, এগুলোর উপর আমরা একটু ডিপে আরো আলোচনা করব। সো আমরা ইনসিলিকো ড্রাগ ডিসকভারি অ্যান্ড ডেভেলপমেন্ট পাইপলাইনটা একটু সম্পর্কে ধারণা ধারণা থেকে নিয়ে নিই। ফার্স্ট, এইখানে আমাদের তিন ধরনের ফিল্ড বা মেজর তিন ধরনের ফিল্ড, যেমন বায়োইনফরমেটিক্স, স্ট্রাকচারাল বায়োলজি, মেডিসিনাল কেমিস্ট্রি এবং কেম ইনফরমেটিক্স কাজগুলো প্রয়োজন হয়। সো যে ফার্স্ট স্টেপ আছে টার্গেট আইডেন্টিফিকেশন। সো টার্গেট আইডেন্টিফিকেশন, অ্যাজ আই মেনশন আর্লিয়ার, দ্যাট আমরা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপ্টোমিক্স ক্লাসগুলোতে, জেনোমিক্স প্রোটিওমিক্স ক্লাসগুলোতে শিখবো আর মোর ডিটেলস। তো আমরা এখান থেকে শুরু করব। সো টার্গেট আইডেন্টিফিকেশন হয়ে যাওয়ার পরে পটেনশিয়াল লিগ্যান্ড or ড্রাগ কালেকশন or ড্রাগ ডিজাইনিং যেটা বলা হয়। সো অ্যান্ড দেন হচ্ছে স্ক্রিনিং ফর ফাইন্ডিং ড্রাগ ইন্টারেকশন। সো এইটাই হচ্ছে ভার্চুয়াল স্ক্রিনিং স্টেপ। আফটার দ্যাট আমরা এই যে ড্রাগ বাইন্ডিং ইন্টারেকশনটা করলাম, এটার স্টাবিলিটি অ্যানালাইসিস করার জন্য মলিকুলার ডিনামিক সিমুলেশনের প্রয়োজন হয়। অ্যান্ড দেন আপনার ড্রাগটাকে সাপোর্ট করার জন্য ড্রাগ লাইক প্রপার্টিস, লিপিনস্কিস রুল ভায়োলেশন, অ্যাডমে প্রপার্টিস আর আদার ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস এর উপরে খেয়াল করা হয় যে ওকে, ওয়েল, আমরা একটা কম্পাউন্ডকে বলতেছি যে এই প্রোটিনের এগেইনস্টে তার বাইন্ডিং অনেক ভালো, সেটা অনেক ভালো ড্রাগ। বাট একটা ভালো আদর্শ মানুষ হতে হলে তার আদর্শের কিছু গুণ থাকতে হয়। একটা মানুষের ক্ষেত্রে আদর্শের গুণ কেমন হবে? সে সৎ মানুষ হবে, সে মিথ্যা কথা বলবে না, সে তার স্রষ্টার প্রতি লয়াল হবে, সে মানুষের প্রতি লয়াল হবে, সে মানুষের ক্ষতি করবে না, সে মানুষকে হেল্প করবে, পরোপকারী হবে। এইরকম কিছু বেসিক ক্রাইটেরিয়ার উপরে একটা আইডিয়াল পার্সনকে আমরা কাউন্ট করতে পারি। তাহলে একটা ড্রাগেরও এরকম কিছু প্রপার্টিস থাকা উচিত যা ড্রাগ হিসেবে, না হলে তো সবগুলো ড্রাগ হইতে পারে। ফর এক্সাম্পল, একটা ড্রাগের মলিকুলার ওয়েট কত হবে, তার হাইড্রোজেন বন্ড অ্যাকসেপ্টর অ্যান্ড ডোনার কতগুলো হবে। আই নো দ্যাট
দিস টপিকস আপনারা হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডেবল না আপনাদের কাছে, মেবি আপনারা সবাই টু ওয়ান সম্ভবত সেশনের, সো এটা অনেকের কাছে আন্ডারস্ট্যান্ডেবল না। আমরা এই যে প্রত্যেকটা স্টেপ বলতেছি, এগুলো হচ্ছে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা ক্লাস। ওকে, প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা ক্লাস। এইখানে যতগুলো স্টেপ আছে এবং প্রত্যেকটা ক্লাসেই আলাদা আলাদা ডিসক্রিপশন আছে, সো ডোন্ট ওয়ারি, আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু ইন ডিটেইলসে শিখাবো। সো রিসিপ্টর বেসড ড্রাগ ডিজাইন আর স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইন একই কথা। সো তার আগে আমরা একটু রিসিপ্টর বা প্রোটিন সম্পর্কে বা কোনো প্রোটিনের স্ট্রাকচার সম্পর্কে জানি। সো রিসিপ্টর ইজ আ প্রোটিন মলিকুল ফাউন্ড অন দ্য সারফেস অফ সেল or within the cell that serve as a recognition site for a specific signaling molecule, for example, hormones or neurotransmitter or growth factors. Then what is receptor based drug design? Well, also the first step in developing a drug is to find a small molecule that will bind to a target protein and alter its biological function. So আপনার একজন ভালো বন্ধু এবং একজন খারাপ বন্ধু হতে পারে। So একজন ভালো বন্ধু কি করতে পারে? ভালো বন্ধু করতে পারে হচ্ছে আপনাকে সৎ পথে নিয়ে আসতে পারে, আপনার কিছু ভালো গুণ আপনার ভিতরে ইনপুট করতে পারে, যার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ার, আপনি আপনার পার্সোনাল লাইফকে ফ্লোরিশ করতে পারেন। বাট আপনার খারাপ বন্ধু ঠিক অপোজিট কাজটা করতে পারে। সো ড্রাগের ক্ষেত্রেও তাই, একটা গুড ড্রাগ যেটাকে আমরা ইনহিবিটর বলি, সো ইনহিবিটর ড্রাগ কোনো একটা বায়োমলিকুলের সাথে, লাইক বায়োমলিকুল হচ্ছে যে বায়োলজিক্যাল টার্গেট বা টার্গেট প্রোটিন, তাদেরকে বায়োমলিকুল বলা হয়। তো কোনো একটা বায়োমলিকুলের সাথে বাইন্ডিং করে যদি তার ফাংশনালিটিটাকে ইনহিবিট করতে পারে, এখন ফাংশনালিটিকে ইনহিবিট করতে হবে নাকি ইনহেন্স করতে হবে সেটা ডিপেন্ড করে। আহ, ধরেন কোনো একটা টার্গেট প্রোটিন হইতেছে যে ওভার এক্সপ্রেস হয় কোনো একটা পার্টিকুলার জিনে, এবং যার কারণে ক্যান্সারটা হচ্ছে, এইরকম একটা টার্গেট প্রোটিনের নাম হচ্ছে ইজিএফআর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসিপ্টর। ইজিএফআর, ওকে, এই এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসিপ্টর। সো ইজিএফআর এর ওভার এক্সপ্রেশনের কারণে ক্যান্সার হয়। এখন আমাদের কাজ হবে যে এই ওভার এক্সপ্রেশনটাকে রুখে দেওয়া, স্টপ করতে হবে। সো উই হ্যাভ টু ইনহিবিট, রাইট, we have to inhibit these biomolecules for being overexpressed. দেন আমাদেরকে এমন একটা স্মল মলিকুল খুঁজে বের করতে হবে ওই টার্গেট প্রোটিনের এগেইনস্টে, যেটা হচ্ছে তাকে স্টপ করতে পারে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ ইজ ডেভেলপিং এ ড্রাগ ইজ টু ফাইন্ড এ স্মল মলিকুল দ্যাট উইল বাইন্ড টু এ টার্গেট প্রোটিন অ্যান্ড অল্টার ইটস বায়োলজিক্যাল ফাংশন। তাহলে সে বায়োলজিক্যাল ফাংশন কি করে অল্টার করতেছে? সে তাকে ওভার এক্সপ্রেস হতে দিচ্ছে না। ওকে, টার্গেট স্ট্রাকচার অ্যাভেলেবিলিটি প্রোভাইডস আ গুড স্টার্টিং পয়েন্ট। সো টার্গেট স্ট্রাকচার মানে ওই যে প্রোটিনের স্ট্রাকচার, অ্যাভেলেবিলিটি প্রোভাইডস আ গুড স্টার্টিং পয়েন্ট ফর মডেলিং লিগ্যান্ড টার্গেট লিগ্যান্ড interaction or protein ligand interaction using structure based approach. So structure based or receptor based একই কথা। Receptor based drug design is a scientific approach that used in pharmacology and medicinal chemistry to develop drugs that target specific biological receptors. So the process involves identifying the molecular structure of a receptor, determining how it interacts with ligand, and designing a molecule that will bind to the receptor in a specific way to achieve a desired therapeutic effect. As I described earlier with the example of EGFR, যে ইজিএফআর আসলে কি করে তার ফাংশনালিটিকে আগে বুঝতে হবে, যে ইজিএফআর আসলে কেন ইজিএফআর কে আমরা টার্গেট করতেছি, হোয়াট আর দ্য রোল অফ ইজিএফআর ইন আওয়ার হিউম্যান বডি, এন্ড দেন তারপরে হচ্ছে আমরা তাদের এগেইনস্ট একটা ড্রাগ মলিকুল ডিজাইন করব যেটা অ্যাকচুয়ালি বাইন্ড করতে পারে। সো এই যে প্রত্যেকটা প্রসেস আমরা আলোচনা করব, এইটা আমি যে এখন থিওরিটা দিচ্ছি এটা হচ্ছে ওভারঅল কোর্সের ওভারঅল আলোচনা করতেছে। So this approach is used to treat a wide range of disease, including neurological disorder, cancer, and other infectious disease. So structure-based design or direct drug design, whatever we can say,
relies on the knowledge of three-dimensional structure of biological target obtained through methods such as X-ray crystallographic or NMR spectroscopy. So, এখানে X-ray crystallographic and NMR spectroscopy are the experimental or in vivo in vitro type work. সো আমরা বলতেছি যে এক্সপেরিমেন্টালি অবটেইন টার্গেট বায়োলজিক্যাল টার্গেট প্রোটিনের থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অ্যাভেলেবল কিনা সেটার উপরে হেভিলি রিলাই করে। শুধু রিলাই করে না, হেভিলি রিলাই করে। সো স্ট্রাকচার বেস মিনিংই হচ্ছে যে স্ট্রাকচার অ্যাভেলেবল থাকতে হবে এবং সেটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার অফ এ বায়োলজিক্যাল মলিকুল অবটেইনস ফর দ্য এক্সপেরিমেন্টাল ওয়ে, ফর এক্সাম্পল এক্স-রে ক্রিস্টালোগ্রাফি করে এনএমআর। So what if an experimental structure of a target protein is not available? It may be possible to create a homology model of the target based on experimental structure of a or related protein. বলা হচ্ছে যে আপনাদের এখন কোশ্চিন আসতে পারে, ভাইয়া তাইলে যদি থ্রি ডি স্ট্রাকচার এরকম হইতেই পারে, অবভিয়াসলি হইতেই পারে যে আপনি নোবেল কোনো একটা প্রোটিন স্ট্রাকচার নিয়ে কাজ করতে চাইতেছেন। সো হোয়াট, যে ভাই আমি এটার ডাটাবেস গুলোতে থ্রি ডাইমেনশন স্ট্রাকচার খুঁজে পাইতেছি না, দেন নাও হোয়াট শুড আই ডু নাও? সেজন্যই পরের সেন্টেন্সটা আমরা বলেছি যে হোয়াট ইফ অ্যান এক্সপেরিমেন্টাল স্ট্রাকচার অফ এ টার্গেট ইজ নট অ্যাভেলেবল। আমরা বলছি যে তাহলে হোমোলজি মডেল করা যেতে পারে। হোমোলজি মডেলিং হচ্ছে একটা প্রসেস এই যেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, প্রোটিন ইঞ্জিনিয়ারিং টুলস অ্যাপ্লাই করে প্রোটিন মডেল করা হয়, হুবহু একটা প্রোটিনকে ডিজাইন করা হয়। সো হোমোলজি কেন বলা হয়? হোমোলোগাস থেকে আসছে। হোমো শব্দের অর্থ একই, লোগাস হচ্ছে যে হোমোলোগাস থেকে আসছে, মানে হচ্ছে যে আপনি যেটা টার্গেট করতে চাচ্ছেন এটা হচ্ছে লাইক কিছুটা মক আপ করা, হ্যাঁ, আহ বা কিছুটা নকল করা, একদম হুবহু নকল করা, এই 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 ধরনের। সো ধরেন যে আপনার যেটা নোবেল, আপনার নোবেল প্রোটিনের বিহেভিয়ারের মতো আরেকটা প্রোটিন অ্যাভেলেবল আছে কিনা সেটাকে খুঁজে বের করতে চান, সেটা হচ্ছে তার হোমোলোগাস প্রোটিন, এবং সেটা দেখে দেখে মডেল করাটা হচ্ছে হোমোলজি মডেলিং। আচ্ছা, হোমোলজি মডেলিং এর উপরে দুইটা ক্লাস আছে, সো ডোন্ট ওয়ারি। থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ইন ডেপথ এখানে আলোচনা করা হবে এবং আপনাদের ওভারঅল কনসেপ্ট একদম পানি হয়ে যাবে হোমোলজি মডেলিং এর উপরে। So, using the structure of biological target candidate drugs that are predicted to bind with the high affinity and selectivity to the target may be designed using interactive graphics and the intuition of a medicinal chemist. সো আমরা এর পরবর্তীতে যেই হচ্ছে যে ওই স্ট্রাকচার বায়োলজিক্যাল টার্গেট স্ট্রাকচার নিয়ে কাজ করার পরে ক্যান্ডিডেট ড্রাগ গুলো যখন আমরা হাই অ্যাফিনিটি পাবো বা তাদের এগেনস্টে সিলেক্টিভিটি পাবো, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কাজগুলো করতে পারি। সো রিসিপ্টর লিগ্যান্ড ইন্টারাকশন, what? Receptor ligand interaction, protein ligand interaction, okay, in structure based drug design. So it's particularly in structure based drug design. এইটা একটা কেমিক্যাল রিয়াকশন হিসেবে কাউন্ট করতে হবে। সো আচ্ছা, আপনারা তো সবাই কেমিস্ট্রি পড়েছেন ইন্টারমিডিয়েটে হইলেও। সো একটা রিয়াকশনের, এইটা একটা যদি একটা রিয়াকশন হয় এবং এইটা যদি হচ্ছে রিয়াকশন অ্যারোটা হয়, সো এইটাকে কি বলা হবে? রিয়াকশনের লেফট সাইডকে এবং রাইট সাইডকে চ্যাট বক্সে একটু লিখবেন তো। সো রাইট সাইডকে কি বলা হবে এন্ড লেফট সাইডকে কি বলা হবে? এভরিওয়ান প্লিজ। ওকে, একজন লিখেছেন। হুম হুম। লেফট সাইড রিয়াক্টেন্ট প্রোডাক্ট, গুড জব, ওয়েল। রিয়াক্টেন্ট প্রোডাক্ট, মেনন ভাই আপনার হ্যান্ড রাইজটা আমরা নিব, মনে থাকলো একটু সেশনটা শেষ করি কাইন্ডলি প্লিজ। সো থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। ইয়েস, এক্স্যাক্টলি, এইটা একটা রিয়াকশন। ইটস সিরিয়াসলি একটা রিয়াকশন, কজ কেমিক্যাল কম্পাউন্ড, এইটা প্রোটিনের ভিতরে আছে হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড। সো এই প্রোটিনটা দেখতে এরকম হইলেও এইটার মতোই।
কারণ এখানে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ গুলো একটার সাথে আর একটা বন্ড, পেপটাইড বন্ডের মাধ্যমে, আই ডোন্ট নো যে আপনারা পেপটাইড বন্ড বা অ্যামাইড সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা। পেপটাইড বন্ডের মাধ্যমে তারা এই বন্ড গুলা গঠন করেছে। আচ্ছা, দেন হচ্ছে ডকিং একটা রিয়াকশন প্রসিডিওর। আমরা ইন্টারমিডিয়েটে যখন জৈব যৌগ চ্যাপ্টার পড়েছেন, জৈব যৌগ চ্যাপ্টারে ক্যানিজারো রিয়াকশন পড়েছেন, অ্যালডোল রিয়াকশন, অ্যালডোল কন্ডেনসেশন রিয়াকশন। সো ওইগুলো যেমন একটা ওইগুলো যেমন একটা হচ্ছে রিয়াকশন প্রসিডিউর ছিল, আহ এইটাকে আমরা হচ্ছে ডকিং বলছি। ডকিং ইজ আ মেথড, এটা হচ্ছে একটা মেথড। এই মেথডে এই রিয়াকশনটা হয়, হওয়ার পরে এইটা লিগ্যান্ডের সাথে, এই যে এগুলো হচ্ছে পার্টিকুলারলি অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ, দিস আর দ্য অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস। পার্টিকুলার অ্যামাইনো অ্যাসিড রেসিডিউস বিভিন্ন ধরনের বন্ডিং এর মাধ্যমে, আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পাবো বন্ডিং এর মাধ্যমে বিভিন্ন পার্টের সাথে, মলিকুলার বিভিন্ন অ্যাটমের সাথে বন্ড গঠন করে। সো এইটাই হচ্ছে লিগ্যান্ড প্রোটিন ইন্টারেকশন, এবং এইখান থেকে আমরা বলতে পারি যে আসলে এই লিগ্যান্ডটার এই টার্গেট প্রোটিনকে ইনহিবিট করার বা তার সাথে ইন্টারেকশন করার ক্ষমতা, অ্যাবিলিটি কতটুকু আছে। নাও, লিগ্যান্ড বেজ নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না। লিগ্যান্ড বেজ হচ্ছে আমাদের মুখ্য বিষয় না। আচ্ছা, লিগ্যান্ড বেজ সম্পর্কে আমি একটু বলি। লিগ্যান্ড বেজে কি হয়, লিগ্যান্ড বেজে একটা সিঙ্গেল কম্পাউন্ড অর সেট অফ কম্পাউন্ড টু বি পটেন্ট এগেইনস্ট a target or based on the knowledge of structure activity relationships, potency or other important properties are improved by designing appropriate analogs। বলতেছে যে লিগ্যান্ড বেস ড্রাগ ডিসকভারি প্রসেসে আপনি একটা কম্পাউন্ড, ওই যে আমি বললাম যে প্রথমেই বলে আসছি যে লিগ্যান্ড একটা 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 লিগ্যান্ড বা একটা কম্পাউন্ডকে একটা লিগ্যান্ড বলা হচ্ছে। একটা কম্পাউন্ড আপনি ল্যাবে ডিজাইন করেছেন বা কম্পিটিশনালি স্টাডি করেছেন, তার হচ্ছে স্টাডি করে আপনি তার সাইটোটক্সিসিটি স্টাডি করেছেন, আদার টক্সিসিটি স্টাডি করেছেন, আপনি তার হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবায়াল প্লাস সব স্টাডিগুলো করে দেখছেন যে আসলে সেটা হচ্ছে যে কি ধরনের প্রপার্টিস শো করতেছে। তো আপনি দেখলেন যে ঠিক আছে, এটা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি শো করে। ওয়েল, তাহলে অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস শো করতেছে, এর মানে হচ্ছে যে তাইলে আমরা এইটা ডায়াবেটিক্স এর এগেইনস্ট বা ক্যান্সার প্রপার্টিস শো করতেছে, খুবই ভালো ক্যান্সার প্রপার্টিস শো করতেছে, মানে ভালো খুবই ভালো প্রপার্টিস শো করতেছে ক্যান্সারের এগেইনস্টে, দেন ইট কুড বি অ্যান্টি ক্যান্সার এজেন্ট, রাইট? দেন আমরা অ্যান্টি ক্যান্সারের একটা টার্গেটকে বেছে নিয়ে আমরা পরবর্তী স্টাডিতে যাচ্ছি। এটা হচ্ছে লিগ্যান্ড বেজের ধারণা, জাস্ট এ কনসেপ্ট। তো এইটা মোটামুটি টোটালি ডিপেন্ড করতেছে, এখানে হচ্ছে একটা লার্জ অ্যামাউন্ট অফ কেমিস্ট্রি নলেজ, যেটা হচ্ছে কম্বিনেটোরিয়াল কেমিস্ট্রি হেল্প করে, সেখান থেকে আসে। সো আমাদের স্টাডিতে আমরা কিছুটা একটা একটা ক্লাস, একটা থেকে দুইটা ক্লাস, মোটামুটি একটা ক্লাস, ফুল একটা ক্লাস পাবেন হচ্ছে লিগ্যান্ডের উপরেই, যে লিগ্যান্ড বেজের উপরে কিভাবে হচ্ছে যে লিগ্যান্ড বেস ড্রাগ ডিজাইনের উপরে কিভাবে স্টাডি করতে হয় সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। বাট আমরা ফোকাস করবো হচ্ছে স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনিং এ। So what are the main difference between structure based and ligand based action? So one main difference is about the target protein availability or not availability. So for example, receptor structure is known here. So it is not necessary to know the receptor structure, but ligand and their biological activities are must known. Okay, so ligand and their biological activity are known or unknown. So mechanism is known, mechanism could be known or unknown. ওকে, সরি, এই স্লাইডগুলো এক্সট্রা চলে আসছে। সো দিস ইজ দ্য ওভারভিউ। আমরা তাইলে আমাদের নেক্সট কাজগুলো হবে হচ্ছে আমরা টার্গেট আইডেন্টিফিকেশন। সো টার্গেট আইডেন্টিফিকেশন, টার্গেট সিলেকশন, টার্গেট আইডেন্টিফিকেশন ক্লাস মোট 6টা আছে। যে টার্গেট আইডেন্টিফিকেশনের উপরে অ্যান্ড ভ্যালিডেশনের উপরে হচ্ছে 6টা ক্লাস আছে আপনাদের। ধরেন যে আমরা 6টা ক্লাসের পরে আজকে আমরা 7 নম্বর ক্লাসটা করছি। ওকে, সো টার্গেট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কি করা হয়, টার্গেট আইডেন্টিফিকেশন করার পরে আমরা এই টার্গেটটাকে প্রিপেয়ার করতে হবে, রেডি করতে হবে আহ, পরবর্তী স্ট্র্যাটেজির জন্য। সো এইখান থেকে আমরা শুরু করব। এরপরে হচ্ছে আমরা লিড অর লিগ্যান্ড সিলেকশন শুরু করব, দেন হচ্ছে অ্যাডমেট।
অ্যাডমেন্টটা কেন প্রয়োজন? এই যে লিগ্যান্ড গুলো নিচ্ছি, ধরেন যে আমরা 1,000 কম্পাউন্ড নিচ্ছি বা 100 কম্পাউন্ড নিচ্ছি, এদের ভিতরে কতগুলো ড্রাগাবল, কতগুলো কম্পাউন্ডের টক্সিসিটি আছে, কতগুলো কম্পাউন্ডের টক্সিসিটি নাই, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাই হচ্ছে অ্যাডমিটের কাজ। এন্ড দেন হচ্ছে আমরা সেখান থেকে ভার্চুয়াল এই দুটা প্রসেসকে অল্টার করা যায়। আপনি ভার্চুয়াল স্ক্রিনিং আগে করতে পারেন, দেন অ্যাডমিট করতে পারেন, অথবা অ্যাডমিট করতে পারেন ভার্চুয়াল স্ক্রিনিং পরে করতে পারেন। সো ইট ডিপেন্ডস অন ইউ। বেটার হয় কোনটা, আগে অ্যাডমিট করে নিলেন। আগে অ্যাডমিট করলে আপনি আপনি শিওর থাকলেন যে ঠিক আছে এগুলো সব হচ্ছে ড্রাগ কম্পাউন্ড, ড্রাগাবল কম্পাউন্ড, এন্ড দেন আপনি স্ক্রিনিং করলেন। দিস ইজ দা, এই দুইটাই হচ্ছে যে স্ক্রিনিং প্রসিডিওর। এন্ড দেন ডাইনামিক সিমুলেশনে কি হয়, ভার্চুয়াল স্ক্রিনিং এ এই যে লিগ্যান্ড আর প্রোটিনের বাইন্ডিংটা দেখতেছি, আমরা বাইন্ডিং দেখে বলতেছি যে ওকে এটা বাইন্ডিংটা ভালো। সো এটা আমাকে প্রুফ দিতে হবে যে আসলে প্রুফটা কি। সো ওই প্রুফটা হচ্ছে স্টাবিলিটি বা ফ্লেক্সিবিলিটিটা ডিনোট করা হচ্ছে ডাইনামিক সিমুলেশন স্টাডির মাধ্যমে। হ্যাঁ, সো এইটারও তো আমাদের কোর্স আছে, মানে ক্লাসের সাথে আমাদের এই কোর্সের সাথে ক্লাসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সো সেশন 2 বলতে এখানে আমরা সেম ওভারভিউ গুলাই দিচ্ছি আবার, এবং আমরা টোটাল প্রসিডিউরটা কিভাবে শুরু করব, টার্গেট আইডেন্টিফিকেশনটা। সো টার্গেট আইডেন্টিফিকেশন আমরা হচ্ছে ওই যে বললাম যে আমাদের আমাদের 1 থেকে 6 নাম্বার ক্লাসের মাধ্যমে আমরা করতে পারি। আর 2, আমরা লিটারেচার স্টাডি করতে পারি। খুবই সহজ একটা কাজ, যেটা অনলি ফোকাসড অন ক্যাড স্টুডেন্ট, লিটারেচার রিভিউ। সো লিটারেচার রিভিউটা কিভাবে করবেন, লিটারেচার রিভিউ করতে গেলে আপনাকে কি করতে হবে, কিভাবে আপনি লিটারেচার রিভিউ শুরু করবেন, ওকে, আমরা এই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লিটারেচার রিভিউ করার জন্য আগে আপনার হাতে টপিকস দরকার। সো কি ধরনের টপিকস দরকার? আপনার একটা ডিজিজ সিলেকশন করতে হইতে পারে যে ওকে আপনি কিসের উপরে কি করবেন। সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা ডিজিজ নিব। ডিজিজটা হইতে পারে ক্যান্সার, মোস্ট হট টপিকস, ক্যান্সার। তাহলে আমরা ক্যান্সারের বিভিন্ন কিওয়ার্ড ধরে ধরে আধা ঘন্টা বাদে সময় নেই, মিটিং সার্চ আছে। করব। ওকে, কি ধরনের সার্চ করব? লিটারেচার সার্চ করব, বিভিন্ন সাইট গুলো লাইক গুগল স্কলার আছে, পাবমেড আছে, আরো আদার্স অনেক ইন্ডেক্স আছে। তাহলে কি করব, প্রোটিন আইডেন্টিফিকেশন করব ওই সার্চের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাবো প্রসেসটা। সো লেটস সে আমরা একটা প্রোটিন পেয়ে গেলাম, সেটার নাম হচ্ছে ইজিএফআর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসিপ্টর। ওকে, নাও আমাদের কাজ হচ্ছে কম্পাউন্ড সোর্স খুঁজে বের করা। কম্পাউন্ড সোর্স দুই ধরনের হইতে পারে। আমরা যখন হিস্ট্রি পড়তেছিলাম, হিস্ট্রিতে দেখলাম যে কম্পাউন্ড সোর্স আমরা দেখেছি যে আগের মানুষ ন্যাচারাল প্ল্যান্ট থেকে নিত, মিনারেলস থেকে নিত, অ্যানিমেলস থেকে নিত। সো ন্যাচারাল সোর্স একটা হইতে পারে, এবং এটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড বা সিনথেটিক কম্পাউন্ড হতে পারে, যে 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 কম্পাউন্ডটা টোটালি ল্যাবেই প্রডিউস করা, মডিফাই করে হোক বা সেটা ফাংশনালিটি চেঞ্জ করে হোক, সেটা ল্যাবে প্রডিউস করা, সেটাকে সিনথেটিক কম্পাউন্ড বলা হয়। ওকে, সো এইটা হচ্ছে লিটারেচার রিভিউয়ের পার্ট গেল। এখন রিভিউয়ের পার্টের পরে প্র্যাকটিক্যাল পার্টে আসতে হলে আপনাকে প্রোটিন স্ট্রাকচার সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, বা প্রোটিন স্ট্রাকচার সম্পর্কে আপনাকে স্টাডি করতে হবে যে ওকে ইজিএফআর এর প্রোটিনটা নিব, যে কোনো একটা প্রোটিন নিলেই হবে কিনা। সো ওই প্রোটিনটা, সেটা প্রোটিন, একটা পার্টিকুলার প্রোটিন সিলেক্ট করার আগে তার নেচার সম্পর্কে আপনাকে জানতে হবে যে এটা আসলে কেমন নেচারের প্রোটিন বা কি কোন টাইপের প্রোটিন। দেন তার স্ট্রাকচার অ্যাভেলেবিলিটি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে যে এর স্ট্রাকচারটা অ্যাভেলেবল আর নট। তারপরে স্ট্রাকচারের ভিতরে কি কি ধরনের কম্পোনেন্ট গুলো আছে, তার কয়টা চেইন আছে, কি ধরনের হেটারো অ্যাটম গুলা ইনজেক্ট করা আছে, এন্ড দেন জিন কন্টেইনিং চেন, যে এই একটা এক একটা প্রোটিনের একটা চেইনও থাকতে পারে, 4টা 5টা চেইনও থাকতে পারে, 7টা 8টা চেইনও থাকতে পারে। সো কোন চেইনে, পার্টিকুলারলি কোন চেইনে আমরা যেই জিনটাকে খুঁজতেছি, যে জিনটাকে খুঁজতেছি সেটা কোন চেইনের আছে, ওই চেইনটাকে খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে যে কোন মেথডে ডেভেলপমেন্ট করা। যেমন আমরা আমরা আগে দেখছি যে স্ট্রাকচার বেস রিলাই করা হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ 3 ডাইমেনশনাল স্ট্রাকচার অফ এ রেসিপিটার প্রোটিন, যেগুলো হচ্ছে পাওয়া যায় এক্সরে বা এনএমআর মেথডে তৈরি করা। সো ওই মেথডটা আপনাকে জানতে হবে। রেজোলিউশন,
যে প্রোটিনের রেজুলেশনটা কত, কেমন হাই নাকি লো, আমরা স্পেশালি হাই রেজুলেশনের প্রোটিন গুলা নিব। এরপরে কম্পাউন্ড সোর্স সম্পর্কে আমাদেরকে একটু ই করতে হবে। সো কম্পাউন্ড সোর্স আমরা দেখবো যে হচ্ছে 3D স্ট্রাকচার, এরপরে তার লাইব্রেরি প্রিপারেশন, অপটিমাইজেশন। সো লিগ্যান্ড ডিজাইন করলে হবে না, লিগ্যান্ডটাকে প্রপারলি অপটিমাইজ না করলে সেটা হচ্ছে একটা ভালো ড্রাগ হিসেবে কাজ করবে না। নাও এখন আমাদের পালা হচ্ছে, আমরা যখন প্রোটিন রিভিউ করলাম, আমরা যখন লিটারেচার রিভিউ করলাম, লিগ্যান্ড এবং প্রোটিন সিলেক্ট করে ফেললাম, এখন আমাদের প্রিপেয়ার করতে হবে। আমি এটা থিওরিটিক্যাল দেখাচ্ছি, এখনো প্র্যাকটিক্যাল শুরু করি নাই। মনে করেন না যে প্র্যাকটিক্যাল না দেখায় থিওরিটিক্যালি শেষ করব। সো আমরা প্র্যাকটিক্যাল শুরু করব। সো প্রিপারেশন প্রিপারেশন স্টেপে কি করতে হবে? প্রিপারেশন স্টেপে আমরা যে প্রোটিনটাকে ডাউনলোড করব সেটা হচ্ছে ক্লিন আপ করতে হবে। কিভাবে ক্লিন আপ করতে হবে? আমরা যে প্রোটিনগুলো নিব সেই প্রোটিনগুলোর ভিতরে বিভিন্ন ধরনের ইম্পিউরিটিস থাকতে পারে, ওয়াটার মলিকুল থাকতে পারে, আদার হেটারো অ্যাটম গুলো থাকতে পারে, সেগুলোকে আমাদের রিমুভ করতে হবে। ওকে, যেন পরবর্তী রিয়াকশন হিন্ড্রেন্স বা স্টেরিক হিন্ড্রেন্স নাটটা না আসে। স্টেরিক হিন্ড্রেন্স সম্পর্কে আই থিঙ্ক সো সবাই পরিচিত, যে স্টেরিক হিন্ড্রেন্স কি। আর জৈব যৌগতে জৈব যৌগ চ্যাপ্টারে সবাই পড়েছেন। দেন এনার্জি অপটিমাইজেশন বা ওই স্ট্রাকচার, প্রোটিনের স্ট্রাকচার অপটিমাইজেশনের একটা বিষয় আসে। এরপরে সেম কাজগুলো হচ্ছে আমরা লিগ্যান্ডের বেলায় করব। লিগ্যান্ডের বেলায় আমাদেরকে যেটা করতে হবে যে 3D স্ট্রাকচার প্রিপেয়ার করতে হবে। এরপরে হচ্ছে ফাইল ফরম্যাটিং করতে হবে। হোয়াট ইজ ফাইল ফরম্যাটিং? ফাইল ফরম্যাটিং বিষয়টা হচ্ছে কিছু পার্টিকুলার ফরম্যাট আছে, আহ, যেমন আমরা পিডিএফ, ডক, ডকস, বা হচ্ছে যে এক্সএলএস, এক্সেল, সিএসভি, এই ধরনের ফাইল টাইপ সম্পর্কে আমরা জানি যে এগুলো এক একটা সাইট বা এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে এক এক রকম ফাইল আমাদের প্রয়োজন। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে আগে জানতে হবে যে লিগ্যান্ডের আসলে কোন ফরম্যাটটা আমাদের প্রয়োজন পরবর্তীতে। ফর এক্সাম্পল এসডিএফ ফাইলটা আমাদের প্রয়োজন, তো আমরা ওই ফাইল, বা আমাদের প্রয়োজন হচ্ছে পিডিবি কিউটি ফাইল, আমরা ওই ফাইলটা জেনারেট করব। দেন সেটা অপটিমাইজ করব, করে সেটা ফাইল ফরম্যাটিং করে আমরা ক্লোজ করব। এই চ্যাপ্টারটা, প্রিপারেশন চ্যাপ্টারটা ক্লোজ। নাও ভার্চুয়াল স্ক্রিনিং। সো ভার্চুয়াল স্ক্রিনিং বেশ কয়েকভাবে করা যায়। যেমন আমরা বলেছি যে অ্যাডমিটও এক ধরনের স্ক্রিনিং, সো এটা লিগ্যান্ড বেস এবং ফিচার বেস স্ক্রিনিং এর মধ্যে পড়ে। অ্যান্ড দেন ফাইনালি ডকিং বেস স্ক্রিনিং করা যায়। সো ডকিং বেস স্ক্রিনিং করতে হলে মলিকুলার ডকিং করতে হবে। সো মলিকুলার ডকিং কিভাবে করে? মলিকুলার ডকিং দুইভাবে হয়, একটা হচ্ছে ব্লাইন্ড ডকিং হয়, একটা সাইট স্পেসিফিক ডকিং হয়। মলিকুলার ডকিং এর উপরে দুইটা ক্লাস হবে, এবং আপনাদের ব্যাচটায় মোটামুটি দেখা যাচ্ছে 15 to 16 ক্লাস পাইতেছেন অলমোস্ট। সো আমরা এইটার পরে আমরা যখন দেখব যে ব্লাইন্ড ডকিং এবং সাইট স্পেসিফিক ডকিং নিয়ে, আমরা ওই ডকিং এর ক্লাসে কথা বলবো। সেখানে সিঙ্গেল প্রোটিন এবং সিঙ্গেল লিগ্যান্ড ডকিং করা যায়, এবং মাল্টিপল লিগ্যান্ড সিঙ্গেল প্রোটিন ডকিং করা যায়। এন্ড দেন আমরা হচ্ছে অ্যাডমিট অ্যানালাইসিস তো করবো। অ্যাডমিট অ্যানালাইসিস আমরা ড্রাগ প্রপার্টিজ গুলো চেক করার জন্য। ফাইনালি আমরা ডাইনামিক সিমুলেশন করব। ডাইনামিক সিমুলেশনের জন্য আমরা বেশ কিছু টুলস ইউজ করা দেখব, এবং আমি আপনাদেরকে সবগুলাই মোটামুটি শেখানোর চেষ্টা করব। স্পেশালি আমরা ফোকাস করব গ্রোম্যাক্সে। সো দ্যাটস অল অ্যাবাউট আওয়ার থিওরিটিক্যাল পার্ট। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কনসেন্ট্রেশন। সো আমি শেয়ারিংটা স্টপ করতেছি। ওকে, আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা থিওরি সেশন নিয়ে? কেউ আনমিউট না করতে চাইলে চ্যাট বক্সে প্রশ্নটা লিখে দিবেন। ভাইয়া, শিওর। হ্যাঁ হ্যাঁ, প্রথমত হচ্ছে লাইক আমরা মানে আপনি বলছেন না যে কম্পাউন্ড সোর্স গুলা যে আমরা কালেক্ট করব, হুম হুম। তো ওগুলা আমরা আপনি বলছেন দুইটা মেথডে, একটা হচ্ছে লাইক ল্যাব বেস মানে ফিজিক্যালি, আর একটা হচ্ছে সিনথেটিক কম্পাউন্ড, একটা ন্যাচারাল কম্পাউন্ড। হ্যাঁ। এখন আমরা করব হচ্ছে লাইক কম্পিউটার বেস গুলা, তো আমরা কম্পাউন্ড সোর্সটা কেমনে কালেক্ট করবো?
কম্পাউন্ড সোর্স এবং প্রোটিন সোর্স সবগুলোর জন্য হিউজ ডেটাবেজ অ্যাভেলেবল, যে সকল ডেটাবেজে পাবকেম, লাইক লাইক হ্যাঁ পাবকেম লাইক এগুলো। লাইক পাবক্যাম, লাইক পাবক্যাম। এবং এছাড়াও আরো অ্যাডভান্স কিছু ডেটাবেজ আছে যেখান থেকে আমরা হচ্ছে যে ন্যাচারাল কম্পাউন্ড গুলা পেতে পারি। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে আকিব ভাই আপনি জাম জাম গাছের যে কম্পাউন্ড গুলো পাওয়া যায় সেগুলো কালেক্ট করবেন, সো তাদের ওই সকল কম্পাউন্ড গুলো কালেক্ট করার জন্য কিছু ডেটাবেজ আছে। আপনি সেই ডেটাবেজ গুলো আমরা যখন আমাদের তো আমি তো আপনাদেরকে ওভারভিউ দিলাম, এখানে প্রত্যেকটা ওভারভিউ এর জন্য একটা করে সিঙ্গেল পার্টিকুলার ক্লাস অ্যাসাইন করা আছে। তো তখন আমি আপনাকে ওই আমরা যখন ডাটাবেস গুলোর সাথে পরিচয় করায় দিব কিভাবে সেখান থেকে ডাটা রিট্রাইভ করতে হয়, ডেটাগুলো সেভ করতে হয়, কিভাবে ডেটা ডেটা ডিলিং করতে হয় ওখানে, সব আমরা সব প্রসেসই আপনার সাথে পরিচয় করায় দেবো, ডোন্ট ওয়ারি। হুম। আর আরেকটা কোশ্চেন হচ্ছে লাইক আমাদের এখানে কি ফার্মাকোলজি মানে জিনিসটা কি শেখানো হবে লাইক? হুম, অবভিয়াসলি। ওকে, ভাইয়া, হাই থ্রুপুট স্ক্রিনিং আর ভার্চুয়াল স্ক্রিনিং এর মধ্যে একটু ডিফারেন্সটা বলবেন? বোথ আর সেম। ওকে, তারপর আমি আপনাকে একটু একটু এক্সপ্লেইন করি। সো হাইথ্রোপিউটিক স্ক্রিনিংটা হচ্ছে যে লার্জ কোয়ান্টিটির একটা, সো লেটস সে ফানেল। ওকে, সো ফানেলের ওপর দিকটা অনেক বড় এবং সেটা আস্তে আস্তে ক্রমশই ছোট হইতে 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 একদম সরু ছিদ্র পথ দিয়ে বেয়ে আসে। সো ফানেলের যদি প্রথম দিকের কম্পাউন্ডকে আপনি 10,000 বা 1 মিলিয়ন কম্পাউন্ড ভাবেন, এবং আমরা যদি হাইথ্রোপিউটিক স্ক্রিনিং করি, হাইথ্রোপিউটিক স্ক্রিনিং আর ভার্চুয়াল স্ক্রিনিং এর ভিতরে পার্থক্য নাই, এই দুইটা হচ্ছে সেম টার্ম। সো সেম টার্ম বলা হয় তার কারণ হচ্ছে দুইটাই ভার্চুয়ালি স্ক্রিনিং প্রসেস। সো আপনি এখানে স্ক্রিনিংটা কয়েকভাবে করতে পারেন। এক, আমি বলেছি আমি ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ দিয়ে স্ক্রিনিং করতে পারি। আর দুই হচ্ছে মলিকুলার ডকিং স্কোর বেস স্ক্রিনিং করতে পারি। এইটা আর কি মানে মানে হচ্ছে যে আপনি ভার্চুয়াল স্ক্রিনিং এর প্রসিডিউরটা কিছুটা এইখানে হচ্ছে ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ বেসও হয়, বাট হাইড্রোফিটিক স্ক্রিনিং বলতে স্পেশালি বোঝায় হচ্ছে ডকিং বেস স্ক্রিনিংটাকে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, প্রোটিন আইসোলেশনটা একটু যদি বলতেন। ওকে, প্রোটিন আইসোলেশনের বিষয়টা যদি আমি বলি, যদি এটা একটা এক্সপেরিমেন্টাল ওয়ে, তো ওই স্টেপটা হচ্ছে আমরা কম্পিটিশনালি যখন যাব, ধরেন যে হচ্ছে আমরা যখন ব্লাড টেস্ট করাই কোনো একটা ক্যান্সার পেশেন্টের, ব্লাড টেস্ট বা তার স্যাম্পল টেস্ট করানো হয়। সো স্যাম্পলগুলো ল্যাবে নেওয়ার পরে স্যাম্পল অ্যানালিস্ট যারা থাকে, অ্যানালিস্টরা কি করে ওই স্যাম্পলগুলোকে টেস্ট করার পর, মানে তাদের তো একটা একটা মেথড আছে টেস্ট করার জন্য। তো টেস্ট করার পরে আম, ওইখান থেকে তারা হচ্ছে পার্টিকুলার পার্টিকুলার জিন বা পার্টিকুলার প্রোটিন গুলাকে আইসোলেট করে, মানে ওইখানে হচ্ছে আপনার সিকোয়েন্স থেকে আইসোলেট করা হয়। ওকে, এখানেও সিকোয়েন্সিং এর বিষয়গুলো আছে, এবং এই কাজটা হচ্ছে আমরা টোটালি কম্পিটিশনালি করব। যে আমরা ভার্চুয়াল ডাটাবেজ, মানে আমাদের ডেটাবেজে, অনলাইন ডেটাবেজে এক্সপেরিমেন্টাল ডেটাগুলা দেওয়া আছে, আমরা সেখান থেকে স্ক্রিনিং করে, মানে সিকোয়েন্সটা নিয়ে সিকোয়েন্সের উপরে কাজ করে আমরা কাজ করবো, সেটা হচ্ছে কম্পিটিশনালি কাজ, যেটা হচ্ছে ওয়েট ল্যাব বেজে আমরা করব না। হ্যাঁ, প্রোটিন প্রিপারেশনে এনার্জি অপটিমাইজেশনটা একটু যদি বলতেন। প্রোটিন প্রিপারেশনে এনার্জি অপটিমাইজেশনটা করতে হয় প্রোটিন স্ট্রাকচারটাকে ফ্লেক্সিবল করার জন্য। এইটা মোর স্পেসিফিক্যালি বুঝতে পারবেন যদি আমরা ডকিং লেকচারটা দেই, কারণ ডকিং এর বেশ কিছু প্রসিডিউর আছে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ইনডিউস ফিট ডকিং বা ফ্লেক্সিবল ডকিং। তো ফ্লেক্সিবল ডকিং বা ইনডিউস ফিট ডকিং এ প্রোটিন স্ট্রাকচারটাকে ফ্লেক্স করতে হয়, যেন সে আহ, মানে ওই যে কিছু থাকে না যে তারা কম্প্রোমাইজ করতে চায় না। সো এদেরকে এইদেরকে কেমিস্ট্রি বা এই সাইন্টিফিক টার্মে বলা হয় হচ্ছে যে নন ফ্লেক্সিবল অর আদার টাইপস। সো এদেরকে যদি আমরা কম্প্রোমাইজ করাতে চাই যে ঠিক আছে এটা কম্প্রোমাইজ করবে কার সাথে, লিগ্যান্ডের সাথে, লিগ্যান্ড বাইন্ডিং এর ক্ষেত্রে যে লিগ্যান্ড আপোষ করা আর কি। সো লিগ্যান্ড বাইন্ডিং করতে আসতেছে, এখন প্রোটিনটা যদি আপোষ না করে তো সেক্ষেত্রে বাইন্ড ভালো হয় না। তো ইন্ডিউস ফিটে এইরকম,
ইনডিউস ফিট ডকিং এর সময় লিগ্যান্ড এবং বোথ লিগ্যান্ড অ্যান্ড প্রোটিন তাদের স্ট্রাকচারটাকে শেপটাকে চেঞ্জ করে একটা বেটার বাইন্ডিং তৈরি করে। সো যদি আমরা এনার্জি অপটিমাইজটা না করি তাহলে প্রোটিনটাকে ফ্লেক্সিবল করা যাচ্ছে না, প্রপার বাইন্ডিংটা পাওয়ার জন্য আর কি এটা করতে হয়। আচ্ছা ভাইয়া, আমাদের হচ্ছে মানে ড্রাগ গুলা প্রথমে আমরা হচ্ছে ডিবি সাইন্টিফিক মানে হচ্ছে like কোন জিনটা বা প্রোটিনটা হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে মানে মানে ডিজিজের জন্য রিজন ওইটা তো আইডেন্টিফিকেশন করি, তাই না? হুম হুম। বাট আমাদের ড্রাগ যে ওই স্পেসিফিক জিনে গিয়েই টার্গেটটা মানে বসবে, ওইটার লাইক কেমনে করি বা কেমনে বুঝি? এইটার ওই যে আমি আপনাদেরকে কিন্তু আগে বলছি লিগ্যান্ড বেজে কি করা হয়। লিগ্যান্ড বেজে কোন একটা কম্পাউন্ড বের করলেন, কোন একটা কম্পাউন্ড সিনথেসিস করলেন বা এক্সট্রাক্ট করলেন, আইসোলেট করলেন ওই এক্সট্রাকশন থেকে। দেন হচ্ছে যে আপনি সেটার ইন ভিভো ইন ভিট্রো স্টাডি করতে পারেন, মাইস সেলে অ্যাপ্লাই করতে পারেন। দেন আপনি একটা মাইসকে ক্যান্সারাস সেল ডেভেলপ করলেন একটা মাইসের ভেতরে। দেন তার এগেনস্টে আপনি দেখলেন যে ঠিক আছে আপনার যে ড্রাগটা আপনি অ্যাপ্লাই করতেছেন আপনার ড্রাগটা মাইসের উপর ট্রিটমেন্ট করে ডেভেলপ হচ্ছে, তার মানে তার অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস আছে, তো আপনি সেটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিসটা ধরতে পারেন। সিমিলারলি আমরা হচ্ছে ইনসিলিকোতে যদি আসি, ইনসিলিকোতে আমাদের বেশ কিছু অ্যানালাইসিস আছে, যে ধরনের অ্যানালাইসিস গুলো করার মাধ্যমে আমরা ড্রাগের প্রপার্টিস গুলো দেখে বলতে পারবো যে এই ড্রাগটার হচ্ছে যে এই ধরনের প্রপার্টিস গুলো আছে। তো আমরা এটা অ্যান্টিভাইরাল হিসেবে ইউজ করতে পারি, অ্যান্টিমাইক্রোবায়াল হিসেবে ইউজ করতে পারবো, নাকি অ্যান্টি ক্যান্সার হিসেবে ইউজ করতে পারবো, আর অ্যান্টিপ্যারাসিটিক হিসেবে ইউজ করতে পারবো, এরকম কিছু প্রপার্টিস আমরা ক্যালকুলেশন করা শিখবো। ভাইয়া আপনি বললেন যে আমরা কম্পিটিশনাল টুলস গুলো শিখবো না, এখন আপনার আমাকে একটু যদি কম্পিটিশনাল টুলস সম্পর্কে যদি আইডিয়া দিতেন। না, কম্পিটিশনাল টুলস শিখবো, বাট কম্পিটিশনাল টুলস ডেভেলপ করা তো আর আমরা শিখবো না, যে ওগুলোকে কিভাবে ডেভেলপ করতে হয়। তো আপনি তো আর এখন এখানে এখানে অ্যালগোরিদম ডেভেলপমেন্ট বা মেথড ডেভেলপমেন্টের কাজ করতে আসতেছেন না, রাইট? আমরা হচ্ছে যে এই যে আমি যদি বলি যে ফর এক্সাম্পল আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি, আমি কি আমি বা আপনি কি জানি যে আসলে হোয়াটসঅ্যাপ কোন অ্যালগোরিদমে চলে বা হোয়াটসঅ্যাপ কিভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করে? আমরা জানি না, আমরা ইউজার। সো আমরা বিভিন্ন সফটওয়্যার অ্যান্ড টুলস ইউজ করব, আমরা ইউজার, বাট আমরা ওগুলোকে ডেভেলপ করব না যে আসলে এগুলো কিভাবে কাজ করে। আর আপনারা হচ্ছে আপনাদের ইমেইলে সম্ভবত একটা নোটিফিকেশন পেয়েছেন গুগল ড্রাইভে, রাইট? জি ভাইয়া।